কাঁদতে কাঁদতে এখন ক্লান্ত মেহেরিন নিস্তেজ দেহটাকে দেওয়ালের সাথে মিশিয়ে নিচে বসে পড়ল সে। চোখ বুজে যাচ্ছে তার, মেলে রাখা অসাধ্য হয়ে পড়ছে তার পক্ষে। হুট করেই কানে ভেসে আসছে চিরচেনা গলার স্বর, তার সাথে বেলি ফুলের জোরালো ঘ্রাণ পাচ্ছে সে। এটা কি করে হতে পারে? স্টোর রুমে কোনো বেলি ফুলের গাছ নেই, তাহলে সে কেন পাচ্ছে এই ঘ্রাণ? কারো মৃদু গলার স্বর ভেসে আসছে, মেহের, মেহের। মেহরিন চোখ মেলে সামনে তাকানোর চেষ্টা করছে, কেউ আছে মনে হচ্ছে সামনে। চোখে ঝাপসা দেখছে সে, চোখ বারবার বুজে যাচ্ছে, তবুও সামনে দেখার চেষ্টা করছে। হাত দিয়ে চোখের পানি মুছল সে। অতঃপর সামনে তাকাতেই সে থমকে গেল। নীরু দাঁড়িয়ে আছে তার সামনে। মেহরিন দ্রুত দাঁড়িয়ে গেল, তার চোখের কোণে আবারও অশ্রু জমতে শুরু করলো। মেহরিন কাঁপা কাঁপা গলায় বলল, নিরুদি। মেহের, মেহের তুই কাঁদছিস কেন? দি, তুমি এসেছো? এলাম আবার কখন? আমি তো সবসময় তোর সাথেই আছি। দি, দি আমি খুব একা এখানে, আমার একটুও ভালো লাগছে না এখানে, আমি চলে আসি তোমার কাছে। নীরু কিঞ্চিত হাসল। মেহরিন অবাক চোখে তাকিয়ে রইল সেই হাসির দিকে। হাসিটা এখনো খুব মিষ্টি। নীরু হেসে বলে ওঠে, পাগলি কোথাকার, তুই চলে এলে আমার অর্ণবকে কে দেখবে শুনি? দি, খুব জ্বালাই বুঝি অর্ণব তোকে? দেখ এখন কেমন লাগে। একসময় তুইও এভাবে আমাকে জ্বালিয়েছিস, কিন্তু আমার অর্ণব, ও কিন্তু তোর মতো এতটা দুষ্টু না। মেহরিন নীরুর দিকে তাকিয়ে এগিয়ে তার কাছে আসতে লাগলো। এদিকে নীরু রাজ্যের কথা শুরু করে দিয়েছে। মেহরিন হাত বাড়িয়ে যেই না নীরুকে ছুতে যাবে, তখনই নীরু বলে ওঠে। নীরু আবারও হেসে দিল। মেহরিনও এবার হাসলো। নীরু বলে ওঠে, ছুবি না মেহের, তোর হাতের ছোঁয়া পেলে আমি হারিয়ে যাব যে। দি, তুমি আবার চলে যাবে? ধুর পাগলি, একটু আগেই তো বললাম আমি আছি তো সব সময় তোর পাশে, তোর সাথে। তাহলে তোমাকে কেন ছুতে পারি না আমি? মেহের বোন আমার, তুই এখনো সেই ছোট্ট মেহেরই আছিস যে কিনা আমার প্রিয় বেলি ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে ফেলতি। আমি খুব রেগে যেতাম তোর উপর। তুই সেই বেলি ফুলের মালা গেঁথে আমার গলায় পরিয়ে দিতি, মনে আছে তোর? সব মনে আছে দি, সব আছে। নীরু আবারও হেসে দিল। মেহরিনও এবার হাসলো। নীরু বলে ওঠে, খুব ক্লান্ত লাগছে তোকে মেহের। আমি ঠিক আছি দি। না, ঠিক নেই তুই। কোনোদিনও ভালো করে রাতে ঘুমাতে পারিস না তুই। মাঝ রাতেই জেগে উঠিস, বসে থাকিস। ঘুমের ওষুধ খাবার পরও তোর ঘুম হয় না। কেন করিস এসব মেহের? এরকম চলতে থাকলে যে তুই অসুস্থ হয়ে যাবি। তখন আমার ছোট্ট অর্ণবের কি হবে বল? কে আছে ওর তুই ছাড়া? আমি তো কবেই চলে গেলাম না ফেরার দেশে। দূর থেকে তোদের দেখতে পারলেও যে তোদের ছোঁয়ার সাধ্য আমার নেই। তুই কি জানিস না, অর্ণবের মাঝেই আমি আছি, তোর নিরুদি আছে। এরপরও তুই বলবি তুই চলে আসতে চাস আমার কাছে? মেহরিনের চোখের জমা অশ্রু দ্রুতই কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল। মেহরিন ধপ করে মেঝেতে বসে পড়ল, কাঁদতে লাগলো, চেঁচিয়ে বলতে লাগলো, তোরা সবাই ঠক, সবাই, কেউ ভালোবাসিস না আমায়। মেহের কাঁদিস না বোন। কথা বলবি না তুই। তোরা সব এক, স্বার্থপর, সবাই স্বার্থপর। মাকে জ্বালাবো বলে মা জন্মের পরেই চলে গেল আমায় ছেড়ে। তোকে বেশি ভালোবাসতাম বলে তুইও ছেড়ে চলে গেলি। আর বাবা তোকে বেশি ভালোবাসতো বলে তোর সাথে চলে গেল। আর তুই এখন বলছিস তোর অর্ণবের জন্য আমায় থাকতে। দেখলি, তোরা সব স্বার্থপর, সব। যাকেই আমি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই না কেন, সেই আমাকে একা রেখে চলে যায়, চলে যায় সে। তুই অভিমান করছিস মেহের। অভিযোগ করছি, অভিমান না। নীরু এবার জোরে হাসলো, খিলখিলিয়ে হাসলো। মেহরিন নীরুর দিকে তাকালো। তার সামনে আসন পেতে বসে আছে নীরু। সব সময় এভাবেই বসে থাকতো সে। মেহরিন অবাক চোখে তাকিয়ে বলল, তুই হাসছিস? হাসবো না আবার? কান্না করতে করতে ঝগড়া করার অভ্যেস তোর এখনো গেল না? হে আমার বোন নাকি বিয়ে করবে কয়েকদিন পর, আর এখনো বাচ্চাদের মতো কাঁদে? ছি ছি। মেহের, তোর বর জানলে কি হবে জানিস? ও তো জেনে গেছে, জেনে গেছে অর্ণব আমার ছেলে না। তো তুই বেশি ভাবছিস মেহের। নির্ঝর অর্ণবকে অনেক ভালোবাসে, সে তোর হোক।
আর আমার ছেলে। তুই ওর নাম জানিস? বা জানবো না কেন, আমার বোনের বরের নাম জানতে তো হবেই। বলেই আবারও হাসল নীরু। মেহেরিন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। নীরু মেহেরিনের এমন চাহনি দেখে বলে ওঠে, কি ভাবছিস মেহের? ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে তোমায়। নীরু আবারও হাসল, হেসে বলল, তুই ভারী মতলববাজ বুঝলি মেহের। যখন মোড়ে ফ্যানের সাথে ঝুলছিলাম তখন এসে তো একবারও ছুঁয়ে দেখলি না আমায়, ভয়ে পিছিয়ে পড়লি। আর এখন এরই ছুতে, বাহ, খুব সুন্দর লাগছে বুঝি এখন আমায়। তুমি তো বরাবরই সুন্দর দি। নীরু আবারও হাসল, অতঃপর মুখটা মলিন করে বলে ওঠে, জানিস মেহের, আমি চাইনি তোদের ছেড়ে চলে যেতে, কিন্তু যেতে হয়েছে। কেন গেলে দি? কি করব বল, আমার সময় যে ফুরিয়ে গেল। কিন্তু জানিস মেহের, খুব কষ্ট হয় রে তোর জন্য, খুব কষ্ট হয়। তুই একা একা খুব কষ্ট করছিস জানি, কিন্তু আমি যে অপারগ। থেকে যাও না দি। পাগলি একটা, তা কি হয় নাকি? দি, একটা কথা জিজ্ঞেস করব? কেন মরে গেলাম তাই? না করলেও তো পারতে। আমি চাইনি করতে মেহের, আমি চাইনি। তুই জানিস, যখন আমার দম বন্ধ হয়ে আসছিল তখন আমার সামনে তোর আর বাবার মুখখানা বারবার ভেসে উঠছিল। জানিস, অর্ণব তখন আমার দিকে তাকিয়েছিল, সে বুঝতেই পারছিল না কি হচ্ছে। ও যদি তখন জানতো ওর মা একদম না ফেরার দেশে চলে যাচ্ছে, তাহলে তখন হয়তো খুব কাঁদতো, তাই না? কথাগুলো বলার সময় নীরুর গলা ভারী হয়ে আসছিল। নীরুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মেহেরিন মেঝেতে ঠেসে ঠেসে নীরুর কাছে এলো। নীরু মেহেরিনের দিকে তাকিয়ে হেসে দিল। নীরু যেন কান্না আর হাসা একসাথে মিলিয়ে ফেলেছে, কাদোমাখা মুখে হাসছে। খুব ইচ্ছে করছে বুঝি ছুঁয়ে দেখতে? তোমার চোখের পানিটা মুছে দেই দি। দিবি? দে, কিন্তু আমাকে ছুলে যে আমি হারিয়ে যাব। তবে ভাবিস না, আমার অর্ণব কখনো আমার অভাব তোকে বুঝতে দিবে না। আমি সব সময় থাকবো তোর পাশে। যখনই মন থেকে আমায় ডাকবি তখনই আমায় পাবি, বুঝলি তো পাগলি? নে, এবার জলদি ছুঁয়ে দে তো আমায়। দি, একটিবার বলো না কি হয়েছিল সেদিন? সেদিন অনেক কিছুই তো হয়েছিল, অনেক কিছুই সহ্য করেছি আমি। সহ্য করেছিস তোরা সবাই, আমিও হাঁপিয়ে উঠলাম এসব থেকে। তাই পরিত্রাণ পেতে চাইলাম, আর পেয়েও গেলাম। তুমি মিথ্যা বলছো দি। আহ মেহের, এবার কিন্তু বেশ যন্ত্রণা করছিস তুই। চোখের পানি কি মুছে দিবি না, নাকি চলে যাব আমি? মেহেরিন আর কিছু বলল না, হাত উঠিয়ে নীরুর চোখের পানি মুছতে নিল। আর তখনই নীরু যেন হাওয়ায় মিলিয়ে গেল। শুধু কানে একটা কথা বাজছে, মেহের, কাঁদিস না বোন। মেহেরিনের কানে কথাটা বাজতেই হু হু করে কেঁদে উঠল সে। এরকম একবার না, অনেকবার হয়েছে। যতবারই নীরুর কথা ভেবে সে কাঁদে, তখনই এই কথা শুনতে পায়। নীরু এসে হাজির হয়, অনেক গল্প করে ওর সাথে, আবার চলে যায়। মেহেরিন বারবার জিজ্ঞেস করে কি হয়েছিল সেদিন। প্রত্যেকবারে নীরু কিছু একটা বলে কথা ঘুরিয়ে ফেলে। মেহেরিন এখনও মনে করে কিছু একটা হয়েছিল সেদিন নিশ্চিত, কিন্তু এসব কাউকে বললে কেউই বিশ্বাস করবে না, সবাই তাকে একটা পাগল ভাববে, কারণ এসব যে তার হ্যালুসিনেশন। এ কথা মেহেরিন নিজেও জানে, কিন্তু মানতে চায় না। নির্ঝর কয়েকদিন যাবৎ ভাবছে মেহেরিনের সাথে দেখা করবে, কিন্তু কোনোভাবেই যেন তা হয়ে উঠছে না। কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে সে। নিজেকে একটা গুরুতর আসামি বলে মনে হচ্ছে, যেন মানুষ খুনের চেয়েও আরও বড় কাজ করেছে সে। এইসব ভেবে কয়েকদিন যাবৎ ঘর থেকেই বের হচ্ছে না সে। নীলিমা নির্ঝরের এমন অবস্থা দেখে অনেক চিন্তিত। কিছুদিন ধরে তার ছেলেকে বাইরে যেতে দেখছেন না, ঘর থেকেই বের হচ্ছে না, খাবার অবধি বলছে ঘরে দিয়ে যেতে, কি তা ঠিক মতো খাচ্ছেও না। মাঝে মাঝে গিটার বাজানোর শব্দ পায় সে। নির্ঝরের মন খারাপ ছাড়া সে গিটার বাজায় না, এ কথা নীলিমার অজানা না। বাড়ির ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠল। নীলিমা উঠে কল রিসিভ করলো। পাশ থেকে ফরহাদ বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি ফরহাদ। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? আমি তো ভালো আছি আন্টি, কিন্তু নির্ঝর মনে হয় ঠিক নেই। কয়েকদিন ধরেই ফোন করছে, কল কিছু ধরছে না, আর ধরছে তো কথা বলছে না। কি হয়েছে আন্টি ওর? আমি নিজেও জানি না বাবা, খুব চিন্তা করছি ওকে নিয়ে।
এক ছাদের নিচে থেকেও ছেলেটা আমার কথাবার্তা কিছুই বলছে না। তেমন গুরুতর কিছু হয়েছিল আন্টি? হ্যাঁ, তা তো হয়েছিল। ফারহাদ, তোমরা বরং একটা কাজ করো, একবার বাসায় চলে এসো, সামনাসামনি বলি তোমাদের। আর দেখো, আমার এই ঘরোয়া ছেলেটাকে যদি একটু বের করতে পারো ঘর থেকে, আমার যে এখন অস্বস্তি লাগছে বাবা। আচ্ছা আন্টি, আমি দেখছি, আসছি আমরা। আচ্ছা। বিকালের দিকে ফরহাদ ওরা সবাই এসে হাজির হলো নির্ঝরের বাসায়। একে একে সব কথা শুনেছে তারা। সব কিছু শোনার পর ফরহাদ বলে ওঠে, তার মানে অর্ণব মেহেরিনের ছেলে না? আরিফ বলে ওঠে, অপরাধবোধ তো এখন আমাদের মনেও জেগেছে। ইস, এই মেয়েটাকে নিয়ে যে কত কিছু ভেবেছি আমরা। ঈশান বলে ওঠে, একটা মানুষ সম্পর্কে না জানি এত কিছু বাবা মোটেও উচিত হয়নি আমাদের। ফরহাদ কিছু না বলে চুপচাপ বসে রইল। সেদিন ক্লাবে ঘটা ঘটনার কথা মনে পড়ল তার। আসলেই সেদিন অনেক কিছু হয়েছিল। নির্ঝর তখন কিছুই বলেনি, আর বলেনি বলেই এখন অপরাধবোধে জাগছে তার। মানে নিজেকে অপরাধী ভাবছে সে। নীলিমা বলে ওঠে, এখন কি করবে বলো? নির্ঝরের তো একটা ব্যবস্থা করতে হবে বলো। ফরহাদ উঠে দাঁড়িয়ে বলে, দেখছি আমি। বলেই বাইরে চলে গেল। তার পিছু পিছু ঈশান আর আরিফও গেল। খানিকক্ষণ পর ফিরেও এলো, এসে গেল নির্ঝরের ঘরের দিকে। নির্ঝরের ঘরের বাইরে থেকে লক করা। ফরহাদ দরজায় নক করে বলে, নির্ঝর? কে? আমি। ফরহাদ? শুধু ফরহাদ না, ঈশান, আরিফ, আমরা সবাই আছি। তো কি হয়েছে? দরজা খোল। কেন? বাইরে যাব। কেন? শপিং করতে। আমি যাব না, তোরা যা। কেন? চল আমাদের সাথে। ভালো লাগছে না আমার। কিন্তু শপিং তো তোর করতে যাব। আমার? হ্যাঁ তোর। তোর আর মেহেরিনের। তোদের বিয়ের শপিং। মেহেরিন একটু আগেই ফোন করেছিল আমায়, বলেছে তোকে নিয়ে যেন বের হই। সত্যি? নির্ঝরের আওয়াজ শুনে ফরহাদ বুঝতে পারল নির্ঝর টোপ গিলেছে, এবার তাকে বের করে আনা যাবে। ফরহাদ বলে ওঠে, তোকে মিথ্যে কেন বলবো? নির্ঝর দরজার উপাস থেকে বলে ওঠে, তাহলে আমাকে ফোন না করে তোদের কেন বললো? নির্ঝর এভাবেই তাদের জাল ধরে ফেলবে ফরহাদ ভাবেনি। আরিফ নির্ঝরের ফোন নাম্বার ডায়াল করে দেখে নির্ঝরের ফোন বন্ধ। সে বুদ্ধি করে বলে ওঠে, কে বললো তোকে ফোন দেয়নি? তোর ফোন তো বন্ধ, তাই কথা বলতে পারিনি। ঈশান বলে ওঠে, ফোন করলো ল্যান্ডলাইনে, আমরা সবাই তখন নিচে ছিলাম, তাই আমাদের বলল কথাটা। বিশ্বাস না হলে আন্টিকে জিজ্ঞেস কর, আন্টিও ছিল সেখানে। নীলিমা বলে ওঠে, নিচের দরজা খোল, ওরা সব সত্যি বলছে। ওপাশ থেকে আর আওয়াজ এলো না। সবাই ভাবলো হয়তো নির্ঝর কথাটা বিশ্বাস করেনি। হুট করেই দরজা খোলার শব্দ পেল সবাই। ফরহাদ হাত দিয়ে দরজা ধরতেই দরজা খুলে গেল। সবাই ভিতরে এসে দেখে নির্ঝর আলমারি থেকে সব জামাকাপড় বের করে আয়নায় দাঁড়িয়ে দেখছে। নির্ঝরের অবস্থা একদম বেহাল, মাথার অগোছালো চুলের মতন, তাকেও দেখতে অগোছালো লাগছে। সবাই অবাক হয়ে দেখছে তাকে। নির্ঝর আয়নায় দাঁড়িয়ে বলে ওঠে, কখন ফোন করেছিল মেহেরিন? ঈশান বলে ওঠে, এই 30 মিনিট। আরিফ বলে ওঠে, এই 20 মিনিট। দুজনে একসাথে বলায় নির্ঝর ভ্রু কুচকে তাকায়। ফরহাদ বলে ওঠে, আরও 10 মিনিট, মানে ফোন করেছে 1 ঘন্টা হলো। তোরা এইভাবে মিনিট করে কেন বলছিস? নির্ঝর অবাক হয়ে বলে ওঠে, কি 1 ঘন্টা? আর তোরা আমাকে এখন বলছিস? গাধার তলগুলো। বলেই নির্ঝর তাড়াতাড়ি একটা হুডি নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। তার কাণ্ড কারখানা দেখে সবাই হেসে ওঠে। নির্ঝর তৈরি হবার পরও বারবার আয়নায় দেখছে নিজেকে। ফরহাদ ভ্রু কুচকে জিজ্ঞেস করে, সুন্দর লাগছে দেখতে, এতবার দেখার দরকার নেই। নির্ঝর মুখ ভেঙচি কেটে বলে, আমি জানি আমি সুন্দর। ঈশান বলে ওঠে, ঠিক আছে ভাই, এখন চল, লেট হচ্ছে আমরা। চল। অতঃপর সবাই বের হলো। নীলিমা ছেলেকে স্বাভাবিক দেখে অনেকটা খুশি। নির্ঝর গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে। তার পাশে ফরহাদ বসা, পিছনের সিটে ঈশান আর আরিফ। ফরহাদ নির্ঝরকে উদ্দেশ্য করে বলে, এত দেখা করার শখ, অথচ একবার ফোন করে জিজ্ঞেস করবি না? এটা কেমন কথা বল আরিফ? কি জানি ভাই, যার যার মন তার তার ব্যাপার। আমি আর তুই তো এক নদীর মাঝি। ঈশান হেসে বলে ওঠে, তোরা যে নৌকার মাঝি, আমি তার প্রতীক, ঠিক আছে? তিনজনই হো হো করে হেসে উঠল।
নির্ঝর মুখ ভেঙচি কেটে চুপ করে গেল, কিন্তু মনে মনে ঠিকই ভাবতে লাগলো আসলেই এতদিন তার মন খারাপ ছিল, কিন্তু আজ মেহুর কথা বলতেই মনটা হুট করে ভালো হয়ে গেল। যদি সে জানতো মেহুর সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে, তখনই ফোন করে কথা বলে নিত। নির্ঝর গাড়ি থামালো শপিং মলের সামনে। গাড়ি পার্ক করে চারজন নামলো একসাথে। ফারহাদ মেহরিনকে কল করে জিজ্ঞেস করলো সে কোথায়। মেহরিন জানালো সে এসে গেছে। তারা সবাই শপিং মলে ঢুকে মেহরিনকে খুঁজতে লাগলো। হঠাৎ করেই অর্ণবের আওয়াজ পেল। সামনে তাকিয়ে দেখে অর্ণব দৌড়ে তার কাছে আসছে। ড্যাডি ড্যাডি। অর্ণব, কিঞ্চিত হেসে কোলে নিল অর্ণবকে। সামনে তাকিয়ে দেখে মেহরিন আসছে। আজ তাকে খানিকটা অন্যরকম লাগছে, কেন লাগছে তার জানা নেই, তবুও অন্যরকম লাগছে। মেহরিনের ঠোঁটে হালকা হাসি। সে হেসে নির্ঝরের কাছে এলো, বলল, বিয়ের এখনো অনেক দিন বাকি, আপনি তো তাড়াতাড়ি বিয়ের শপিং করার সিদ্ধান্ত নিলেন যে? নির্ঝর অবাক হয়, ভ্রু কুঁচকে ঠোঁটে হাসি রেখে বলে, এটা তো আমার সিদ্ধান্ত না, তোমার সিদ্ধান্ত। ফোন করে তো তুমি বললে শপিং করার কথা। আসলে প্রথমে আমি অবাক হয়েছি কথা শুনে। না নির্ঝর, আপনি ভুল করছেন, আমি বলিনি। ফোন তো ফরহাদ করলেন, উনি বললেন যে। হঠাৎ নির্ঝরের ফোনে মেসেজ এলো। দুজনেই চুপ হয়ে গেল। একজন অন্যজনের মুখের দিকে তাকাতে লাগলো, অতঃপর পেছনে ফিরে নির্ঝর মেসেজটা পড়তে লাগলো। বাহ, ভাবা যায় আমাদের নির্ঝর তাহলে কারো প্রেমে পাগল হলো। এতটাই পাগল হলো যে ঘর থেকেই বের হওয়া ছেড়ে দিল। থাক, ভাবিস না তোর বন্ধুরা আছে কি করতে, দিয়ে এলাম তোকে তোর জানের কাছে। এখন ঠিক থাকবি তুই, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। 5,000 টাকা দিলেই চলবে দোস্ত, অনেক কষ্টে আছি। এক একজনকে 5,000 করে টাকা দিস। হ্যাপি ডেট ডে, অল দ্য বেস্ট। নির্ঝর ভ্রু কুঁচকে মেসেজটা পড়ে ফোনটা বন্ধ করে রেখে দিল। ফরহাদের মেসেজ ছিল এটা। নির্ঝরের কাছে এখন সবটা পরিষ্কার। চোখ তুলে সামনে তাকিয়ে দেখে মেহরিন অর্ণবকে আইসক্রিম খাওয়াচ্ছে। অর্ণবের ঠোঁটের কোণে আইসক্রিম লেগে গেল। মেহরিন টিস্যু দিয়ে আইসক্রিম মুছে দিচ্ছে। অর্ণব দাঁত বের করে হেসে দিল। অর্ণবের হাসি মেহরিনের ঠোঁটের কোণার হাসি ফুটালো। মেহরিনের হাসি নির্ঝরের কিঞ্চিত হাসির কারণ হলো। নির্ঝরের দিকে তাকিয়ে মেহরিন বলে উঠে, কোথায় তারা? ওদের একটু কাজ ছিল তাই চলে গেছে। তাহলে কি আমরা একাই শপিং করব? চলো ঘুরে দেখা যাক। অর্ণব দাঁত বের করে হেসে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, ড্যাডি। নির্ঝর উঠে দাঁড়িয়ে অর্ণবকে কোলে তুলে নিল। মেহরিন উঠে এসে পাশে দাঁড়ালো নির্ঝরের। একসাথে হাঁটা শুরু করলো তারা। আবার কেনাকাটা করলো কিছু। অর্ণব কিছুক্ষণ নির্ঝরের কোলে ছিল, আবার কিছুক্ষণ নির্ঝরের হাত ধরে দাঁড়িয়েছিল। পাশ দিয়ে কয়েকজন যাচ্ছিল, আর তাদের দেখে নিজেরাই বলতে লাগলো, কিউট ফ্যামিলি। কথাটা নির্ঝরের কানে বাজলো। সে তাকালো তাদের দিকে। দুটো মেয়ে যাচ্ছিল। নির্ঝরকে দেখে তারা দুজনেই হেসে দিল। মেহরিন আর নির্ঝর দোকানে গেল। সেলসম্যান তাদের বসতে বলল। নির্ঝর অর্ণবকে কোলে বসিয়ে বলল বিয়ের জন্য লেহেঙ্গা দেখাতে। তারা অনেক রঙের লেহেঙ্গা দেখালো। সাইজ জানতে চাইলে নির্ঝর মেহরিনকে দেখালো। লোকটা একটু বিভ্রান্ত হলো। নির্ঝর একটা সাদা রঙের লেহেঙ্গা পছন্দ করলো মেহরিনের জন্য। তাকে বলল একবার এটা একটু আয়নার সামনে গিয়ে দেখে আসতে। মেহরিন সেটা নিয়ে উঠে গেল। নির্ঝর অর্ণবের সাথে কথা বলতে লাগলো। সেলসম্যান জিজ্ঞেস করলো, স্যার ছেলেটা কি আপনার? নির্ঝর হেসে বলল, উনি কি আপনার ওয়াইফ? ও, তাহলে আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি। কংগ্রেচুলেশন স্যার। নির্ঝর আর কথা বাড়ালো না, শুধু মুচকি হেসে বলল, ধন্যবাদ। দরকার ছিল না কোনো কথা বাড়ানোর। অর্ণবকে নিজের ছেলে হিসেবেই মেনেই নিয়েছে সে। মেহুর প্রতি কোনো অভিযোগ নেই, বরং মেহুর জন্য তার সম্মান বেড়ে গেছে। নিজের ভাবনা চিন্তার জন্য সে নিজেই লজ্জিত। কিন্তু এমন একটা পরিবার নিয়ে শুধু 1 বছরই হবে তার যাত্রা। হঠাৎ মাঝপথেই থেমে যাবে সব কিছু। তখন নির্ঝরও আবার আগের মতো হয়ে যাবে, নিজের স্বাধীনতা নিয়ে থাকবে সে। এসব ভেবে ওপাশে তাকিয়ে দেখে মেহু আয়নায় লেহেঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে একটা মেয়ে তাকে হেল্প করছে। মেহু পেছনে ঘুরে নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর ইশারায় বলল, সুন্দর। ফরহাদ, ঈশান আর আরিফ দৌড়াতে দৌড়াতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে।
অনেক কষ্ট করে দরজা আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আটকানোর সময় দরজার মাঝে হকি স্টিক রেখে দিল। তারা কোনো মতেই দরজা আটকাতে সক্ষম হলো না। দরজা ছেড়ে দিয়ে 3 কোণায় 3 জন দাঁড়ালো। নির্ঝর বাঁকা হেসে হকি স্টিকটা কাঁধে নিয়ে বলল, তোদের 5,000 টাকা দিতে এসেছি আর তোরা দেখছি পালিয়ে যাচ্ছিস। ঈশান বলে ওঠে, আরে ইয়ার, আমরা তো তোর হেল্প করছিলাম। তাই তো নির্ঝর, এত কিছু করলাম যাতে ভাবির সাথে তুই সময় কাটাতে পারিস। তোর কি মনে হয় না তোর আমাদের ট্রিট দেওয়া উচিত? নির্ঝর 3 জনের দিকে তাকালো, মাথা নাড়িয়ে বলল, ট্রিট? হ্যাঁ, সেটা তো তোদেরই দিতে হবে, তাই না? বলেই হকি স্টিক নিয়ে মারতে লাগলো তাদের। 3 জনই দৌড়াতে লাগলো, বেশ মারামারি চলছে। 3 জনকেই মারছে নির্ঝর। মেহেরিন সোফায় বসে কাজ করছে, নিচে অর্ণব আঁকছে। আঁকা শেষ করে অর্ণব উঠে এলো মেহেরিনের কাছে। মেহেরিন কোলটুকু দখল করে কাগজটা মেহেরিনের হাতে দিল। মেহেরিন চোখ বুলিয়ে দেখে ছবিতে 3 জনকে দেখা যাচ্ছে। মেহেরিনের ধারণা এটা মেহেরিন, নির্ঝর আর অর্ণব। মেহেরিন কিঞ্চিত হেসে অর্ণবকে জিজ্ঞেস করলো, এরা কারা অর্ণব? অর্ণব হাত দেখিয়ে, মাম্মি, অর্ণব আর ড্যাডি। মেহেরিন মুচকি হেসে অর্ণবকে জড়িয়ে বলে, তাই? অর্ণব হেসে মাথা নাড়ায়। মেহেরিন তাকিয়ে দেখে ছবিটায় মাঝখানে অর্ণব, এর এক পাশে নির্ঝর আর এক পাশে মেহেরিন। দুজনের হাত ধরে হেঁটে যাচ্ছে অর্ণব। মেহেরিন একটা চাপা দীর্ঘশ্বাস ফেলো, ভাবছে কতটা সহজে আপন করে নিয়েছে সে নির্ঝরকে। মিশতে পারছে, সবার সাথে পারবে তো। ধীরে ধীরে অর্ণব বড় হবে, তখন অন্যদের সাথে না মিশলে যে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। একা একা অর্ণব কিভাবে কি করবে? ভাবনার ছেদ ঘটল ফোনের রিংটোনে। মেহেরিন তাকিয়ে দেখে নির্ঝরের কল। অর্ণব নাম্বার দেখেই বলে উঠে, ড্যাডি, ড্যাডি। মেহেরিন ভ্রু কুচকালো। অর্ণব কি করে জানে এটা নির্ঝরের কল, নাকি এইভাবে বলল? এসব নিয়ে বেশি কিছু ভাবলো না। মেহেরিন কলটা ধরতেই ওপাশ থেকে নীলিমার স্বর ভেসে উঠল। নীলিমার কণ্ঠ অনেকটা অস্থির লাগছিল তার কাছে। মেহেরিন কি হয়েছে জিজ্ঞেস করতেই নীলিমা একদমে সবটা বলল। মেহেরিন সবটা শুনে শান্ত গলায় বলল, আমি আসছি। অর্ণব মেহেরিনের মুখের দিকে তাকিয়ে রইল। মেহেরিন অর্ণবের কপালে চুমু খেয়ে বলল, অর্ণব শোনা, তুমি বাসায় থাকো, মাম্মি কাজ শেষ করে খুব জলদি চলে আসবো, ঠিক আছে? অর্ণব বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। মেহেরিন মিস মারিয়াকে ডেকে অর্ণবকে দেখতে বলল। অতঃপর গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। ছোট্ট অর্ণব মেহেরিনের যাবার দিকে তাকিয়ে রইল। মেহেরিন দাঁড়িয়ে আছে নির্ঝরের বেডরুমে। এর আগেও একবার এসেছিল এই রুমে এঙ্গেজমেন্টের দিন। এরপর আজ এই প্রথমবার তার সামনে বিছানায় আঁচশো অবস্থায় বসে আছে নির্ঝর। তার হাত ব্যান্ডেজ করা, গুরুতর আঘাত পেয়েছে। বাবারই কথা, সিঁড়ি থেকে পড়ে গেল, ব্যথা পাবে তা স্বাভাবিক। কিন্তু একইভাবে যদি 4 জন পড়ে যায় আর 3 জন যদি একজনের উপর পড়ে, তাহলে গুরুতর ব্যাখ্যা পাওয়া স্বাভাবিক। আর এই কাণ্ড করেছে নির্ঝর। হাতে আঘাত পেয়েছে, হাতের কুনি অবধি ব্যান্ডেজ করা। বাকিরাও আছে, তারাও চোট পেয়েছে। মেহেরিন ভ্রু কুচকে তাদের দিকেই তাকিয়ে আছে। নির্ঝর মাথা নিচু করে একটু পরপর চোখ তুলে তাকাচ্ছে। নিজেকে আসামি মনে হচ্ছে তার। মেহুর চোখের চাহনি মোটেও ঠিক লাগছে না তার। এদিকে মেহেরিন ভাবছে, এরা পড়লো কিভাবে? বাচ্চা নাকি? এত বড় বড় ছেলে হয়ে কিনা এভাবে পড়ে গেল। এর সাথে কিনা অর্ণব থাকবে আর কয়দিন পর, কি হবে তখন? ভাবতেই মেহেরিনের মাথা ধরে যাচ্ছে। সে তাদের থেকে চোখ সরিয়ে রিদওয়ানের দিকে মুখ ঘুরল, জিজ্ঞেস করলো, ডাক্তার কি বলেছে? বলেছে কয়েকদিন রেস্টে থাকতে, হাতের নাড়াচাড়া একদম বন্ধ। ও আচ্ছা, তা কদিন? 1.5 মাস। ও। রিদওয়ান কিছুটা সংকোচে বলেন, মেহেরিন, বলছিলাম কি, হুম, বিয়ের ডেটটা পিছিয়ে নিলে কেমন হয়? আসলে নির্ঝরের সাজতে সময় লাগবে তো। মেহেরিন চুপ হয়ে নির্ঝরের দিকে ঘুরল। নির্ঝর তাকিয়ে আছে এবার মেহেরিনের দিকে। মেহেরিন শান্ত গলায় বলে ওঠে, না, বিয়ের তারিখ যেদিন ছিল সেদিনই হবে। নীলিমা অবাক হয়ে বলে, নির্ঝরের এই অবস্থায় বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, কিন্তু দেওয়া তো হয়নি। গেস্টদের দেবার আগে ডেট চেঞ্জ করলেই তো হয়। মেহেরিন এবার শান্ত গলায় বলল, না, বিয়ে যেদিন হবে বলেছিলাম সেদিনই হবে। নির্ঝর বলে ওঠে, আমি এই ভাঙা হাত নিয়ে বিয়ে করব। কবুল বলবেন তো মুখ দিয়ে, হাতের দরকার কি? তাই বলে নিজের বিয়েতে কি নাচতে পারবো না?
মেহেরিন নির্ঝরের চোখের দিকে তাকিয়ে বলে, হাঁটতে গিয়ে এই অবস্থা, নাচানাচি করে আর পা ভাঙার দরকার নেই। বলেই বের হয়ে গেল রুম থেকে। নীলিমা একটু নারাজ হলো, সে কিছু বলতে নিবে তার আগেই রিদওয়ান থামিয়ে দিল, বলে ওঠে, মেহেরিন কথাটা ভুল বলেনি। তুমি এখন ওর সাপোর্ট টানছো, দেখছো না আমার ছেলেটার কি অবস্থা। আমি সাপোর্ট টানছি না, তোমরা হয়তো বুঝতে পারছো না। বিয়ের কথাটা মিডিয়াতে ছড়িয়ে গেছে। খানদের যখন একটা প্রেস্টিজ আছে তেমন চৌধুরীদেরও। এখন বিয়ের তারিখ বদলালে অনেক সমস্যা হতে পারে, তাই দরকার নেই এসবের। নির্ঝর বলে ওঠে, কিন্তু ড্যাড। আর কোনো কথা না নির্ঝর, যা বলছি তাই করো। নীলিমা উঠে রাগে বের হয়ে যায়, তার পিছু পিছু বের হয় রিদওয়ান। ঈশান হেসে বলে, কাহিনী কি হলো? বাইবু তো দেখছি ডেট পিছুতে চাইছে না। আরিফ হেসে বলে, শেষমেশ ভাঙা হাত নিয়ে বিয়ে করতে যাবে নির্ঝর। ফরহাদ বলে ওঠে, বিয়েতে মেয়েদের পেছনে ফ্লার্টিং করা শেষ তোর? নির্ঝর রেগে সবগুলোকে লাথি মেরে বিছানা থেকে সরায়, শুয়ে পড়ে বিছানায়। ভাবছে, এই মেয়ের মাথায় নির্ঘাত কিছু আছে, কোনো কারণ ছাড়া কিছু করেনি এই মেয়ে। কিন্তু কি সেই কারণ, কি আছে এই তারিখে? চাঁদের আলো আজ দেখা যাচ্ছে না, কে জানে চাঁদ কোথায় লুকিয়ে গেছে। বেশ গরম পড়েছে ইদানিং। বৈশাখ তো চলে এলো, তবুও কেন বৃষ্টি হচ্ছে না মেহেরিন জানে না। বৃষ্টির প্রকোপে গরম কিছুটা হলেও কমতো। অর্ণব ঘুমিয়েছে অনেকক্ষণ, আজও ঘুম আসবে না মেহেরিনের। ঘর পুরো অন্ধকার, টেবিলের কাছে ল্যাম্পশেডের বাতিটা জ্বলছে শুধু। মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ড্রয়ার খুলল। একটা কার্ড এলো তার হাতে, তারিখে বড় বড় করে লেখা 27শে বৈশাখ। হ্যাঁ, এই দিনেই তার আর নির্ঝরের বিয়ে, কিন্তু এটা তারও আগে লেখা। কোনো এক বিশেষ কারণে লিখেছিল সে। কার্ডের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেহেরিনের কাছে মনে হলো কেউ কথা বলছে। মেহেরিন আশপাশ তাকালো, পুরো ঘর এখন আলোকিত, বিছানায় অর্ণব নেই। কারো গলার স্বর তার কানে বাজছে। তার গলার স্বরে মেহেরিনের শরীর শিউরে উঠল। মেহেরিন নিজেকে নিজেই দেখলো, সে দেখছে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে এই ঘরে। এলো, পেছন পেছন একজন আসছে আর বলছে, মেহেরিন, মেহেরিন দাঁড়াও। কিন্তু সে দাঁড়াচ্ছে না, খিলখিলিয়ে হাসছে সে। মেহেরিন দু চোখ ভরে সেই হাসি দেখছে। এই হাসিটা ছিল ভালোবাসার হাসি, কোনো খুঁত ছিল না এই হাসিতে। কোনো একজনকে দেখে তার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মেহেরিন পিছনে তাকিয়ে দেখলো কেউ একজন ঘরে প্রবেশ করেছে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল সে। মেহেরিন তাকে দেখে হাসছে, সে হেসে বলে, এবার কোথায় পালাবে মেহেরিন? মেহেরিন হেসে বলে, আমাকে ধরে দেখাও আগে। বলেই মেহেরিন দৌড়াতে থাকে, সেও তার পেছন পেছন দৌড়ায়। দুজনে পুরো ঘর জুড়ে দৌড়িয়ে যাচ্ছে। মেহেরিন কাঁটা শক্ত করে ধরে রেখেছে দুজনকে। তার চোখের কোণে জল জমতে শুরু করেছে। এক পর্যায়ে সে ধরে ফেললো মেহেরিনকে, দুই বাহু দিয়ে আঁকড়ে ধরলো মেহেরিনকে। তার থুতনি রাখলো মেহেরিনের ঘাড়ে, কানে কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। মেহেরিন লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে নিল সে। এসব দেখে মেহেরিনের এখন কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে, কিন্তু সে কাঁদবে না, কোনো মতে কাঁদবে না। কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? এমন একটা অমানুষের জন্য? মেহেরিন চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিল। অমনি সবকিছু হারিয়ে গেল, আর কারো হাসির শব্দ শুনতে পাচ্ছে না মেহেরিন। সামনে তাকিয়ে দেখে সব হারিয়ে গেছে ধোঁয়াশার মাঝে, কিছু নেই আশপাশ, শুধু অন্ধকার। এই আধারের মাঝেই তার অতীত যেন তলিয়ে গেছে। মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পর্দা ভেদ করে শীতল বাতাস এসে স্পর্শ করলো তাকে। চোখ বন্ধ করে নিল মেহেরিন। এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। মেহেরিনের মনে হলো সে হেরে গেছে, অতীতের কাছে হেরে গেছে সে বলেছিল সে কাঁদবে না, কিন্তু তার চোখের অশ্রু বেইমানি করলো তার সাথে, কাঁদিয়ে ছাড়লো তাকে। কেন এত বিরহ? কি আছে এত বিরহের মাঝে? কেন ভালোবাসে মানুষ? শুধুই কি কষ্ট পেতে? কি জানি, আজ পর্যন্ত আমি যা পেয়েছি তা শুধুই কষ্ট। ভালোবেসে একের পর এক কষ্টই পেয়েছি। এখন তো ভালোবাসতেও ভয় হয় আমার। কাকে ভালোবাসবো? নিজের চোখের অশ্রু যেভাবে বেইমানি করে, তখন আর কোনো মানুষের উপর বিশ্বাস করি কি করে? কথাগুলো বরাবর বাজছে মেহেরিনের মনে। সে এক পা করে এগিয়ে এলো ব্যালকনির দিকে। চারিদিক কি অন্ধকার! সবকিছু মনে হচ্ছে মিলিয়ে গেছে এই আধারে। রাতের চাঁদটাকেও হারিয়ে ফেললো এই অন্ধকার। অন্ধকার আছে বলেই আলোর এত দাম, কিন্তু এই অন্ধকারকে
কেউ দাম দিচ্ছে না, তুচ্ছ মনে করছে সবাই। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের অশ্রু মুছে ফেলল মেহেরিন।